আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ইনফরমাল ম্যাথ স্টাডির প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা এবং ম্যাট্রিক্স থিওরির মধ্যে সম্পর্ক। লিনিয়ার অ্যালজেব্রা এমন একটা টপিক যে টপিক ছাড়া হায়ার ম্যাথামেটিক্সে এগানোই যায় না। হায়ার ম্যাথামেটিক্সে যেদিকেই যাওয়া যায় সেদিকেই লিনিয়ার অ্যালজেব্রার অ্যাপ্লিকেশান। সো ভীষণ গুরুত্বপূর্ণ এই লিনিয়ার অ্যালজেব্রা। আমরা লিনিয়ার অ্যালজেব্রার ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আজকে কিছু বেসিক ডেফিনেশান, সাধারণ কিছু ডেফিনেশান এবং কিছু কনসেপ্ট শিখব। আমাদের আজকের আলোচ্য বিষয় যেগুলো থাকছে সেগুলো হচ্ছে হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, ফিল্ড এবং লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস বলতে আমরা কি বুঝি, লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরসের লিনিয়ার কম্বিনেশন কি জিনিস, এটা আজকে আমরা শিখব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 4 ডিফারেন্ট অ্যাপ্রোচেস, 4টে আলাদা আলাদা অ্যাপ্রোচে আলাদাভাবে আমরা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা শিখব। কলাম স্পেস, রো স্পেস, নাল স্পেস। ম্যাট্রিক্সের কলাম স্পেস বলতে কি বুঝি, রো স্পেস বলতে কি বুঝি, নাল স্পেস বলতে কি বুঝি, সেগুলো আজকে আমরা শিখব। বেসিস, ডাইমেনশন কাকে বলে এবং সবশেষে র্যাঙ্ক, নালিটি, ডাইমেনশন থিওরেম আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে বলি ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স আসলে কিছুই নয়, ম্যাট্রিক্স হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, একটা সজ্জা, দ্বিমাত্রিক একটা সজ্জা যেখানে কিছু এলিমেন্ট থাকে। এলিমেন্টগুলো কোথাকার এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট। ফিল্ডটা কী জিনিস আমরা পরে আসছি। আমাদের এখানে ফিল্ড হিসাবে আমরা রিয়াল নাম্বারকেই ধরে নেব। আমরা আসলে আজকে রিয়াল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে চলেছি। ফিল্ড যখন বলছি আমি একটু ডিটেলসে বলবো। তো দ্বিমাত্রিক সজ্জা বা 2 ডাইমেনশনাল অ্যারে ম্যাট্রিক্স, সেটাকে আমরা লিখতে পারি, এর এলিমেন্টগুলোকে আমরা লিখতে পারি A11, A12, A13 এভাবে। A21, A22, 23, 2n, AM1, M2, AM3, AMN। এখানে নাম্বার অফ রো হচ্ছে এমটা আর নাম্বার অফ কলামস এন খানা। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এম ক্রস এন। এভাবে বলা হবে যে ম্যাট্রিক্সের অর্ডার এম ক্রস এন। কিছু উদাহরণ দেখা যাক। এখানে যে ম্যাট্রিক্সটা আছে 1, 5, 7, 2, -9, 36, এটা একটা 2 ক্রস 3 অথবা 2/3 ম্যাট্রিক্স অফ অর্ডার 2 ক্রস 3। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? কলাম ম্যাট্রিক্স হচ্ছে যেখানে একটাই মাত্র কলাম থাকবে, যেরকম এই ম্যাট্রিক্সটা 1, 5, 7। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যার অর্ডারটা হচ্ছে এম ক্রস 1 অর্ডারের। কলাম ম্যাট্রিক্সকে অনেক সময় এভাবেও লেখা হয় 1, 5, 7 মাথায় একটা ট্রান্সপোজ। রো ম্যাট্রিক্স কাকে বলে? রো ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে একটা মাত্রই রো থাকবে তাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের অর্ডারটা হবে 1 ক্রস n। রো ম্যাট্রিক্সকে আমরা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, এখন খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ যেটা হচ্ছে ফিল্ড। এখানে আমরা ফিল্ড সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করতে পারছি না। ফিল্ড সম্পর্কে আমি খুব সাধারণ কিছু কথা বলবো। আমরা এখানে ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। ফিল্ড আসলে কি জিনিস? ফিল্ড একটা সেট, একটা নন এমটি সেট যেখানে আমরা
যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করতে পারি, যেমনটা আমরা করতে পারি রেশনাল নাম্বার কিউ অথবা রিয়াল নাম্বার বাস্তব সংখ্যা আর এর উপরে। ঠিক যে যে সেটের উপরে এই ধরনের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো আমরা করতে পারি, সেই সেটগুলোকে আমরা বলবো ফিল্ড। যেরকমভাবে আমাদের পরিচিত ফিল্ড হচ্ছে রিয়াল নাম্বার আর, রেশনাল নাম্বার কিউ, সেট অফ অল কনস্ট্রাক্টেবল নাম্বার, এটা একটা ফিল্ড, Z2 Z3 এগুলো ফিল্ড। এবার আসা যাক ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস কাকে বলে? আমরা এখানে ইনফর্মালি বলছি, এখানে খুব ডিটেলসে আমি ভেক্টর স্পেস সম্পর্কে বলছি না, যেটা বললে তোমরা সবাই বুঝবে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ফিজিক্সে আমরা কি পড়েছি? ফিজিক্সে ভেক্টর বলতে আমরা কি পড়েছি বলো? একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মান আছে এবং দিক আছে, দুটোই আছে, তাকে আমরা ভেক্টর বলি, তাই না? দেখো, মানও থাকতে হবে এবং দিকও থাকতে হবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভেক্টরের মধ্যে যে ম্যাথামেটিক্যাল অপারেশন যোগ বিয়োগ আমরা করি, সেটা কিন্তু আমাদের সাধারণ যোগ বিয়োগের মতো নয়। ভেক্টরের যোগ বিয়োগের নিয়ম কিছুটা আলাদা। যেরকমভাবে কেউ যদি বলে যে সময় কি ভেক্টর নাকি স্কেলার, যে ফিজিক্যাল কোয়ান্টিটির শুধুমাত্র মান রয়েছে, দিক নেই, তাকে আমরা কি বলি? স্কেলার বলি। তো সময় কি হবে? টাইম কি ভেক্টর হবে? কারণ সময়কে এভাবে তো কেউ ভাবতেই পারে যে সময় সৃষ্টির শুরুতে শুরু হয়েছে এবং চলেই যাচ্ছে অতীত থেকে ভবিষ্যতের দিকে, তাহলে একটা ডিরেকশান তো দেওয়াই যাচ্ছে সময়কে, অতীতকাল, আরও অতীত, এরকমভাবে সময়ের তো একটা ডিরেকশান আমরা ধরে পাচ্ছি, পিছন দিকে একটা ডিরেকশান এবং সামনের দিকে একটা ডিরেকশান। তাহলে কি সময়ের ডিরেকশান আছে? ব্যাপারটা এরকম নয়। আসলে সময়ের যে যোগ বিয়োগ, সেটা সাধারণ স্কেলার বা সাধারণ রিয়াল নাম্বারের যোগ বিয়োগের মতোই আমরা করতে পারি। তাহলে সময়টাকে আমরা ভেক্টর না বলে স্কেলার বলবো। একটা কথা এখানে বলে রাখি, প্রত্যেকটা ফিল্ড নিজেই নিজের ওপরে ভেক্টর স্পেস, এফ ওভার এফ নিজেই নিজের ওপরে ভেক্টর স্পেস, এবং এই ভেক্টর স্পেসটা আসলে স্কেলারের মতোই আচরণ করে। সময়ের ব্যাপারটা আসলে এরকমই একটা বিষয়, আমি বিস্তারিত বলতে পারছি না, অন্য সময় সুযোগ হলে বলবো। আচ্ছা, ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস তাহলে আসলে কি? ভেক্টর স্পেস মানে দেখো, ভেক্টর স্পেস আসলে হচ্ছে জেনারেলাইজেশন অফ কনসেপ্ট অফ ভেক্টরস হুইচ উই হ্যাভ রেড ইন ফিজিক্সে যেভাবে আমরা পড়ে এসেছিলাম, সেই ভেক্টরের কনসেপ্টটাকে জেনারেলাইজ করা হচ্ছে ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেসের মাধ্যমে। যে সেট অফ এলিমেন্টস, একটা সেট অফ এলিমেন্টস যদি সেই ভেক্টর যে অ্যাকশনগুলো, যে প্রপার্টিগুলো মেনে চলে, সেগুলো যদি কোনো একটা সেট অফ এলিমেন্টস মেনে চলে, তাহলে সেই সেট অফ এলিমেন্টসকে আমরা বলবো ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস। আমরা ম্যাথামেটিক্সে যখন আমরা ভেক্টর শব্দটা ব্যবহার করব, সেখানে কিন্তু সেই ফিজিক্সের ওই ভেক্টর আর বুঝবো না, আমরা একটু জেনারেলাইজডভাবে যে কোনো ভেক্টর স্পেসের মেম্বারকে আমরা ভেক্টর বলবো, আর ফিল্ডের এলিমেন্টকে আমরা বলবো স্কেলার। যেরকমভাবে R3 একটা ভেক্টর স্পেস ওভার আর, এখানে ফিল্ডটা হচ্ছে আর এবং R3টা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে সবসময়ের জন্য একটা ফিল্ড থাকবে। লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস বলতে আমরা কি বুঝি? যদি α1, α2, α3, αn এরা ভি এর মেম্বার হয়, একটা ভেক্টর স্পেস ভি এর মেম্বার হয়, তাহলে C1 α1 প্লাস C2 α2 প্লাস Cn αn এদেরকে বলবো লিনিয়ার কম্বিনেশন অফ
আলফা ওয়ান, আলফা টু, আলফা এন ভেক্টরস, এই যে এনখানা ভেক্টরস তাদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এটা, যেখানে C1 C2 স্কেলার করসপন্ডিং ফিল্ডের এলিমেন্ট। আচ্ছা, যেরকমভাবে R3 যদি আমরা দুটো মেম্বার কল্পনা করি, দুটো এলিমেন্ট আলফা ওয়ান যেটা হচ্ছে 1 2 3 এবং আলফা টু পাই ই 5, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশন কি হতে পারে? C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু, যেখানে C1 C2 আমি দুটো স্কেলার ধরেছি, এটা যে কোনো ধরতে পারো, আলাদা আলাদা লিনিয়ার কম্বিনেশন আমরা পেতে থাকবো। 2/7 ইন্টু আলফা ওয়ান প্লাস -9 ইন্টু আলফা টু, এটা হবে 2/7 মাইনাস 9 পাই, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট লিনিয়ার কম্বিনেশনের। এটা দ্বিতীয় এলিমেন্ট 4/7 মাইনাস 9 ই, এবং এটা আমাদের তৃতীয় এলিমেন্ট 2 মাইনাস 45, তার মানে এটা -43। দেখো এখানে একটা কথা বলে রাখি যে লিনিয়ার কম্বিনেশন যেটা আমরা লিখছি C1 আলফা ওয়ান C2 আলফা টু, এদেরকে আমরা এভাবেও লিখতে পারি আলফা ওয়ান আলফা টু, যেটা আসলে কলাম ভেক্টর, ইন্টু C1 C2 ইটসেলফ একটা কলাম ভেক্টর, এটা গুণ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আলফা ওয়ান আলফা টু। ম্যাট্রিক্সটা কীভাবে ফর্ম হচ্ছে? দুটো কলাম, এখানে এনখানা কলাম নিতেই পারি, আলফা ওয়ান আলফা টু আলফা এন। তাহলে এইভাবে লিখলে আমরা কী হবে 1 2 3 পাই ই 5, এটা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে 2/7 মাইনাস 9 এই কলাম ভেক্টরটা দিয়ে গুণ করা মানে হচ্ছে এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আমি করছি, যেখানে করসপন্ডিং কোফিশিয়েন্ট হচ্ছে 2/7 এবং -9। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কাকে বলে? দেখো প্রথমেই আমরা ম্যাট্রিক্স চয়েস করছি, একটা জেনারেল ম্যাট্রিক্স এ এম ক্রস এন, মানে যার রো নাম্বার হচ্ছে এম এবং কলাম নাম্বার হচ্ছে এন, তাকে আমরা লিখছি A11 A12, যেরকমভাবে আগে বললাম। এর কলামগুলোকে আমি A1 A2 AN এভাবে ডিনোট করছি, মানে এটা আমার A1, এটা আমার A2, এটা আমার AN। এবং এই ম্যাট্রিক্সের রোগুলোকে আমি ডিনোট করছি A1 ড্যাশ A2 ড্যাশ AM ড্যাশ, কারণ এখানে এমখানা রো আছে, তাহলে এটা আমার AM ড্যাশ, এটা A1 ড্যাশ, এভাবে চলতে থাকবে, এটা A2 ড্যাশ, বুঝতেই পারছ। একইভাবে বি এর কলামগুলোকে B1 B2 BP ক্যাপিটাল দিয়ে ডিনোট করছি, এবং রোগুলোকে B1 ড্যাশ B2 ড্যাশ BN ড্যাশ এভাবে আমি ডিনোট করছি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবাই করে এসছো, তোমাদের হায়ার সেকেন্ডারিতে ছিল। যেটা আমরা খুব কমন যে ডেফিনেশন বা মেথড আমরা শিখে আসি সেটাই দিয়েই শুরু করি, সেটা হচ্ছে A ক্রস B। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা তখনই ভ্যালিড হবে, তখনই করা যাবে যখন A এর নাম্বার অফ কলামস B এর নাম্বার অফ রোজের সঙ্গে ইকুয়াল হবে। দেখো এখানে যদি n থাকতো, এখানে যদি অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমরা করতে পারতাম না। এবং এদের মাল্টিপ্লাই করার পরে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার নাম্বার অফ রোজ হবে A নাম্বার অফ রোজের সমান, এবং নাম্বার অফ কলামস হবে B এর নাম্বার অফ কলামসের সমান। কেন? দেখো এইটা আমরা সি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে CIJ দিয়ে ডিনোট করছি। দেখো CIJ এর এলিমেন্টগুলো আমরা কিভাবে পেতে থাকব? এখানে দেখো এ ম্যাট্রিক্সের প্রথম রো হচ্ছে A1 ড্যাশ, দ্বিতীয় রো হচ্ছে A2 ড্যাশ, তৃতীয় রো হচ্ছে AM ড্যাশ, এবং বি ম্যাট্রিক্সের প্রথম কলাম B1 ড্যাশ, দ্বিতীয় কলাম B2 ড্যাশ, শেষ কলাম
বিপি ড্যাশ। আমরা এদের গুণ করব। তাহলে সিআইজে এটা হচ্ছে এলিমেন্ট অফ সি ম্যাট্রিক্স, ith রো অ্যান্ড jth কলাম। ম্যাট্রিক্সটা আমরা কীভাবে পাচ্ছি? A1 ড্যাশ, A2 ড্যাশ, AM ড্যাশ এগুলো হচ্ছে A এর রো এবং B1 B2 BP এগুলো হচ্ছে B এর কলাম। তাহলে দেখো আমরা যদি ডট প্রোডাক্ট নিই A1 ড্যাশ এর সঙ্গে B1 এর যদি ডট প্রোডাক্ট নিই তাহলে C11 মানে সি ম্যাট্রিক্সের প্রথম যে এলিমেন্ট সেটা আমরা পাবো। যদি আমরা A1 ড্যাশের সঙ্গে B2 এর ডট প্রোডাক্ট নিই তাহলে প্রথম রো দ্বিতীয় কলামের এলিমেন্ট পাবো C12, এটা হবে C12। একইভাবে এটা হচ্ছে C1P। তাহলে দেখো জেনারেলি আমরা কি লিখতে পাচ্ছি? সিআইজে মানে হচ্ছে AI ড্যাশ ইন্টু BJ ডট প্রোডাক্ট অফ BJ। এটা যেহেতু কলাম ভেক্টর তাই আমি ট্রান্সপোজ দিয়ে রো ভেক্টর করে দিলাম। আচ্ছা, তাহলে সিআইজে হচ্ছে আসলে ডট প্রোডাক্ট। এই জিনিসটাই আমরা সামেশন আকারে লিখতে পারি এরকম, যেটা ছোটোবেলায় আমাদেরকে যেভাবে শেখানো হয়েছিল। এ ম্যাট্রিক্স 1 2 3 4 5 7, বি ম্যাট্রিক্স 8 - 5 3 6 2 1 যদি হয় তাহলে এইভাবে আমরা করি। আসলে ডট প্রোডাক্টের কাজটাই আমরা করি। এখানে সি ম্যাট্রিক্সটা হচ্ছে 20 10 61 17। এটা একটা 2x2 ম্যাট্রিক্স আমরা পাবো, যেহেতু এর নাম্বার অফ রোজ 2 এবং বি এর নাম্বার অফ কলামস 2। এখন একটা অল্টারনেটিভ মেথড দেখা যাক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের। আমরা একটা উদাহরণ নেই। মনে করো এ ম্যাট্রিক্স আমার এটা এবং বি ম্যাট্রিক্স একটা কলাম ভেক্টর নিচ্ছি, তারপর আমি জেনারেল মাল্টিপ্লিকেশন মেথডটা দেখাচ্ছি। এ ইন্টু বি, দেখো আমরা যেভাবে করি ডট প্রোডাক্ট হয়। প্রথম এই যে ভেক্টরটা রো ভেক্টর 1 4 5 1, এই রো ভেক্টরটার সঙ্গে ডট প্রোডাক্ট হবে কলামটাকে আমরা ডট প্রোডাক্ট যেহেতু নিচ্ছি সেই জন্য রো হিসাবে আমরা লিখছি এই ভেক্টর এবং এই ভেক্টরের ডট। এটাকে যদি আমরা একটু এক্সপ্লিসিটলি লিখি 1.1 প্লাস 2 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 4, এটা হবে দ্বিতীয় ডট থেকে আমরা এটা পাবো, তৃতীয় ডট থেকে এটা পাবো। দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পাচ্ছি 1 ইন্টু এই কলাম 161 এ ম্যাট্রিক্সের প্রথম কলাম, -2 ইন্টু এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। দেখো সরি এটা 2 হবে, +2 ইন্টু এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। দেখো তারপর এটা কি করতে পারি আমরা, এটা এখানে 3 হবে। তারপরে দেখো 3 ইন্টু এ ম্যাট্রিক্সের তৃতীয় কলাম এবং 4 ইন্টু এ ম্যাট্রিক্সের চতুর্থ কলাম। তাহলে দেখো আমাদের একটা ম্যাট্রিক্স ইন্টু একটা কলাম ভেক্টর যখন আমরা করছি, আসলে কি করছি, এ ম্যাট্রিক্সের কলামগুলো লিনিয়ার কম্বিনেশন করছি, যেখানে কোএফিসিয়েন্টগুলো হচ্ছে এই কলাম ম্যাট্রিক্স থেকে আসছে। বুঝতে পারলে? এটা প্লাস হবে। তাহলে আমাদের কনক্লুশনটা বোঝা গেল। এবার আমরা জেনারেল ম্যাট্রিক্সের জন্য যদি নিই, বিটাকে আমরা যদি কলাম ভেক্টর না নিয়ে যদি ম্যাট্রিক্স নিই, বি একটা ম্যাট্রিক্স, তাহলে একইভাবে আমরা বলতে পারি বি ম্যাট্রিক্সটাকে আমরা
এ ইন্টু বি, এটা কি হবে, এই ম্যাট্রিক্সটাকে যদি সি বলি তাহলে সি এর কলামগুলো হবে এর কলামের লিনিয়ার কম্বিনেশান, এবং লিনিয়ার কম্বিনেশানের যে কোপিশিয়েন্টগুলো সেগুলো আসবে বি থেকে। ঠিক আছে, কোপিশিয়েন্টগুলো বি এর ফার্স্ট কলাম থেকে, এই কোপিশিয়েন্টগুলো নিয়ে যে লিনিয়ার কম্বিনেশানটা হবে সেটা সি এর ফার্স্ট কলাম হবে। সি এর সেকেন্ড কলাম তৈরি হওয়ার জন্য এর কলামগুলোর লিনিয়ার কম্বিনেশান আমরা নেব এবং সেটা বি এর সেকেন্ড কলামের থেকে কোপিশিয়েন্টগুলো আসবে। তাহলে বুঝতেই পারছ সি ম্যাট্রিক্সটা আমরা কীভাবে পাচ্ছি। সি ম্যাট্রিক্সটা আসলে কিছুই নয়, এ ম্যাট্রিক্সের কলামগুলোর লিনিয়ার কম্বিনেশান। তাহলে দেখো আমরা র্যাঙ্ক সম্পর্কে একটু পরে ডিটেলসে বলছি। সি ম্যাট্রিক্সটা আসলে কি, সি ম্যাট্রিক্সটা হচ্ছে এ এর কলামগুলোর লিনিয়ার কম্বিনেশান। র্যাঙ্ক মানে হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলামস। তাহলে এ এর যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবে, এ এর যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম থাকবে, সি এর নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম তার থেকে সমান অথবা কম হবে। তাহলে আমরা বলতে পারি র্যাঙ্ক সি লেস দ্যান অর ইকুয়াল টু র্যাঙ্ক এ। একইভাবে আমরা যদি রো হিসাবে ভাবি, একটা ম্যাট্রিক্সকে একটা রো দিয়ে গুণ করি, এখানে অবশ্যই আমরা দেখে নেব যে মাল্টিপ্লিকেশানটা কখন ভ্যালিড হচ্ছে। তার মানে হচ্ছে এই যে রো ভেক্টর, এতে যে কটা কলাম থাকবে এ ম্যাট্রিক্সের সেই কটা রো থাকতে হবে, না হলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ভ্যালিড হবে না। এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা। এর ফার্স্ট রো ইন্টু 1 প্লাস সেকেন্ড রো অফ এ ইন্টু 2 প্লাস থার্ড রো অফ এ ইন্টু 3। তাহলে একটা রো ভেক্টর ইন্টু একটা ম্যাট্রিক্স মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সের রোগুলোর লিনিয়ার কম্বিনেশান। তাহলে একইভাবে আমরা জেনারেলাইজ করতে পারি, আগে যেরকমভাবে বললাম। এখানে বি ম্যাট্রিক্সকে আমি যদি এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সি ম্যাট্রিক্স, সি এর রোগুলো হবে বি ম্যাট্রিক্সের রোগুলোর লিনিয়ার কম্বিনেশান, আর এই লিনিয়ার কম্বিনেশানে কোপিশিয়েন্টগুলো আসবে এ ম্যাট্রিক্সের রো থেকে। বোঝা গেল? এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো থেকে যে কোপিশিয়েন্টটা আসবে সেই কোপিশিয়েন্টগুলো নিয়ে যে লিনিয়ার কম্বিনেশান এই রোগুলোর, সেটা সি এর ফার্স্ট রো বিল্ড আপ করবে। একইভাবে সেকেন্ড রো থেকে কোপিশিয়েন্ট নিয়ে সি এর সেকেন্ড রো বিল্ড আপ হবে। দেখো তাহলে একইভাবে আমরা বলতে পারি যে সি ম্যাট্রিক্সের যে নাম্বার অফ রোজ, সেই রোগুলো কিন্তু দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো কটা আমি পাবো, এগুলো কার ওপরে ডিপেন্ড করছে, বি এর রো এর উপরে। তাহলে বি এ যে কটা নাম্বার অফ রো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সি এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো এর সংখ্যা তার থেকে সমান অথবা কম হবে। বুঝতেই পারছ? তাহলে আমরা কি বলতে পারি, র্যাঙ্ক অফ সি লেস দ্যান অর ইকুয়াল টু র্যাঙ্ক অফ বি। কারণ আমরা জানি যে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো পাওয়া যাবে সেই কটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম পাওয়া যাবে একটা ম্যাট্রিক্সে। তাহলে এই দুটো যদি আমরা একসঙ্গে লিখি তাহলে র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান অর ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি। 4 নম্বর অল্টারনেটিভ মেথডটা কি, সেটা হচ্ছে সি ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ এবং বি এর প্রোডাক্ট। এ ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি এ এর ফার্স্ট কলাম ইন্টু বি এর ফার্স্ট রো প্লাস সেকেন্ড কলাম অফ এ ইন্টু সেকেন্ড রো অফ বি প্লাস ডট 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 nth কলাম অফ এ ইন্টু nth রো অফ বি। এগুলো সবগুলোই হচ্ছে র্যাঙ্ক ওয়ান ম্যাট্রিক্স, কারণ আমরা জানি যে র্যাঙ্ক ওয়ান ম্যাট্রিক্সকে অলওয়েজ একটা কলাম ভেক্টর ইন্টু একটা রো ভেক্টর আকারে আমরা এক্সপ্রেস করতে পারি। এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে, আমি আর বেশি কিছু বলছি না। এখন কলাম স্পেসটা কী জিনিস? কলাম স্পেস মানে হচ্ছে স্প্যান অফ কলামস।
দেখো এ এর কলামগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, ক্যাপিটাল A1, ক্যাপিটাল A2, ক্যাপিটাল AN। এখন যদি আমি একটা লিনিয়ার কম্বিনেশান নিই, x1 ইন্টু ক্যাপিটাল A1 প্লাস x2 ইন্টু ক্যাপিটাল A2 প্লাস ডট 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 xn ক্যাপিটাল AN, যেখানে x1 x2 xn এগুলো সবগুলোই হচ্ছে রিয়েল নাম্বার। এদেরকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, a ইন্টু এক্স, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে x1 x2 xn, যেটা Rn থেকে নিচ্ছি। এটা বলা মানে এইটা আর এটা একই জিনিস আসলে। তাহলে কলাম স্পেস মানে কি হলো, কলাম স্পেস আসলে a ইন্টু এক্স, যেখানে এক্সটা হচ্ছে Rn এর মেম্বার। যখন আমার এ ম্যাট্রিক্সটা m ক্রস n মানে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম n, তখন আমাকে নিতে হচ্ছে এ এক্স, অল পসিবল কম্বিনেশান আমি যতটা পাবো এখানে, সেই এক্সগুলোর জন্য ক্যাপিটাল এক্সটা আমি কোত্থেকে নিচ্ছি, Rn থেকে নিচ্ছি। তাহলে এটা আমার কি দেবে, কলাম স্পেস। একইভাবে আমরা রো স্পেস মানে বুঝবো স্প্যান অফ রোজ অফ এ, যেটাকে আমরা লিখতে পাচ্ছি YT, যেখানে ওয়াইটা হচ্ছে একটা কলাম ভেক্টর, ওয়াইটা কলাম ভেক্টর যার মেম্বারগুলো y1 y2 ym কলামে থাকবে। তার মধ্যে আমি ট্রান্সপোজ নিয়ে নিয়েছি y1 y2 ym, y ট্রান্সপোজ মানে y ট্রান্সপোজ ইন্টু a, অল পসিবল y ফ্রম Rm এর জন্য এই যে কালেকশানটা হবে এটাকে আমরা বলবো রো স্পেস। দেখো এ যেটা রো স্পেস সেটা আসলে এ ট্রান্সপোজের কলাম স্পেস। এরপরে দেখো নাল স্পেস মানে কি, নাল স্পেস মানে হচ্ছে অল পসিবল এক্স ফ্রম Rn সাচ দ্যাট ax ইকুয়াল টু 0, 0 মিন্স 0 ভেক্টর অফ Rm। এই জিরোটা কিন্তু সাধারণ জিরো নয়, এটা আসলে একটা কলাম ভেক্টর যেখানে m খানা কম্পোনেন্ট থাকবে। নাল স্পেসকে কার্নেলও বলা হয়। কার্নেল শব্দটা আসলে যখন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন পড়ব তখনই বেশি ইউজ হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কার্নেল শব্দটা অত বেশি ব্যবহার হয় না। ম্যাট্রিক্সের সঙ্গে লিনিয়ার ট্রান্সফরমেশনের কি সম্পর্ক সেটা আমরা পরে ভিডিওতে দেখব। এরপরে দেখো বেসিস অফ ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের বেসিস বলতে আমরা কি বুঝি, একটা ভেক্টর স্পেসে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস সাচ দ্যাট নো এলিমেন্ট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ আদার এলিমেন্টস। যদি কোনো একটা এলিমেন্টকে আমি অন্য এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে না পারি, এরকম ম্যাক্সিমাম যতটা এলিমেন্ট আমি এক জায়গায় গ্যাদার করতে পারবো, সেই যে সেটটা হবে সেই সেটটাকে আমি বলবো বেসিস, একটা ভেক্টর স্পেসের বেসিস। যেরকমভাবে আমরা এই ভেক্টর স্পেসটা কনসিডার করতে পারি xyz ফ্রম R3, যেখানে x ইকুয়াল টু জেড, এটা একটা ভেক্টর স্পেস। দেখো এখানে 1 0 1 এটা ভি এর মেম্বার, খুব সহজেই বুঝতে পারছো, এবং 0 1 0 এটাও ভি এর মেম্বার। এটা একটা বেসিস ফর্ম করবে। তার কারণ হচ্ছে এখানে তুমি যদি 3 নম্বর কোনো এলিমেন্ট তুমি ভি থেকে নিয়ে ইনসার্ট করতে চাও, সেটা এই দুটো এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখে ফেলতে পারবে। বেসিস ইউনিক হবে না, এটাই জেনারেল কথা। একটা ক্ষেত্রে ইউনিক হয়, সেটা আমরা পরে ডিসকাস করব। আমি B2 আর একটা বেসিস এটা নিতেই পারি। আচ্ছা, ডাইমেনশন অফ ভেক্টর স্পেস, বেসিসে যে কটা এলিমেন্ট থাকবে সেটাকে আমরা বলবো ডাইমেনশন। যদি বেসিসে ইনফাইনাইট খানা এলিমেন্ট আমাকে রাখতে হয় তাহলে তার ডাইমেনশন হবে ইনফাইনাইট। যেরকমভাবে একটা ভেক্টর স্পেস আর ওভার কিউ, রিয়েল নাম্বার রেশনাল নাম্বারের উপরে যে ভেক্টর স্পেসটা ফর্ম করে তার ডাইমেনশন হবে ইনফিনিটি, বা Rn ওভার কিউ বলতে পারো। এখানে দেখো এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছি 4 5 4, এই যে এলিমেন্টটা আমি যদি ভি থেকে নিই সেটা আসলে বেসিসের এলিমেন্টের কম্বিনেশান, তাহলে আমরা বেসিসে নতুন করে এই এলিমেন্ট আমি ইনসার্ট করতে পারবো না,
কারণ বেসিস এলিমেন্টগুলো এমন হবে যে কোনো একটা এলিমেন্টকে অন্যগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে পারবো না। এরপর হচ্ছে র্যাঙ্ক, নালিটি এবং ডাইমেনশন থিওরেম। ফাইনালি আমরা এটা দিয়ে আজকের ভিডিও কনক্লুশন করব। সেটা হচ্ছে র্যাঙ্ক মানে কি? র্যাঙ্ক মানে হচ্ছে কলাম স্পেসের ডাইমেনশন। দেখো কলাম স্পেসের যেটা ডাইমেনশন হবে রো স্পেসের ডাইমেনশনও সেম হবে। এটা খুব সহজেই তোমরা প্রমাণ করতে পারবে, তোমরা নিজেরা চেষ্টা করে দেখো। রো স্পেসটাকে আমরা সাধারণভাবে সি অফ এ ট্রান্সপোজ দিয়েই ডিনোট করব, মানে এ ট্রান্সপোজের কলাম স্পেস। তাহলে আমরা লিখতে পারি ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ ইকুয়াল টু ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু র্যাঙ্ক। এবং নাল স্পেসের যেটা ডাইমেনশন তাকে আমরা বলবো নালিটি। ডাইমেনশন থিওরাম আমাদের কি বলছে? র্যাঙ্ক প্লাস নালিটি এটা সবসময়ের জন্য এর নাম্বার অফ কলামসের সঙ্গে সমান হবে। একটা এক্সাম্পল নিই, 1 0 0 2 0 1 0 3 0 0 1 4। দেখো এটা 3/4 ম্যাট্রিক্স। এখানে এমটা হচ্ছে 3 আর এন হচ্ছে 4। এখানে কলাম স্পেসে একটা বেসিস কি হবে? 1 0 0 0 1 0 0 0 1। খুব সহজেই বুঝতে পারছো। এই তিনটে এলিমেন্ট দিয়ে আমি এই কলামকে আমি জেনারেট করতে পারবো এবং কলাম দিয়ে যে স্পেসটা জেনারেট হবে তার প্রত্যেকটা মেম্বারকে আমি এই তিনটের কম্বিনেশন আকারে লিখতে পারবো। তাহলে র্যাঙ্কটা কত হচ্ছে? 1 2 3 তিনটে ভেক্টর আছে, র্যাঙ্ক 3। নাল স্পেস কীভাবে বার করব? নাল স্পেস মানে হচ্ছে সেই সমস্ত এক্স ফ্রম আর এন যাতে করে এ এক্স ইকুয়াল টু 0। 0 মিন্স 0 ফ্রম আর এম, 0 from Rm. Okay, so Ax equal to 1 0 0 2 0 1 0 3 0 0 1 4। এটা যদি আমরা লিখি তাহলে এক্সপ্লিসিটলি লেখার পরে আমাদের আসবে এই সম্পর্কটা। এখান থেকে আমরা পেয়ে যাব x1 equal to minus 2x4, x2 equal to minus 3x4, x3 equal to মাইনাস 4x4। তাহলে আমরা নাল স্পেসটাকে লিখতে পাচ্ছি x1 x2 x3 x4, যেটা মানে হলো আসলে -2 -3 -4 x4 এই ভেক্টরটা। এটাকে আমরা লিখতে পাচ্ছি -4 ইন্টু এই ভেক্টরটা। তাহলে দেখো নাল স্পেসটা আসলে -2 -3 -4 1 এই ভেক্টরটার স্প্যান। তাহলে দেখো নাল স্পেসের বেসিস কি পাচ্ছি? সিঙ্গেলটন এই ভেক্টরটা যদি আমি নিই সেটাই হবে নাল স্পেসের বেসিস। তাহলে নালিটি মানে নাল স্পেসের ডাইমেনশন কত হলো? 1। দেখো এ নাম্বার অফ কলাম কত ছিল? 4। তাহলে র্যাঙ্ক প্লাস নালিটি কত হয়ে গেল? 3 + 4। এটাই হচ্ছে র্যাঙ্ক নালিটি ডাইমেনশন থিওরেম ফর ম্যাট্রিক্স। তাহলে আজ এই পর্যন্তই থাক। সামনের দিন আমরা লিনিয়ার অ্যালজেব্রার অন্য টপিক নিয়ে আমাদের চ্যানেলে আসবো।